ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার সাথে সাথে গ্রেফতার হয়ে যাবেন এবং তারপর বাকি জীবনভর এদের আসলে কি ধরনের নির্যাতন, কি ধরনের মামলা হামলা, কি ধরনের পতন এদেরকে সামাল দিতে হবে তা আসলে কেউই এখন নিশ্চিত করে বলতে পারছেন না। সবার চোখ এখন যমুনার দিকে কি হচ্ছে সেখানে, এবং আজকেই একটি ফয়সালা হবে, আজ রাতের মধ্যে ফয়সালা হবে এইভাবে। 111 কে আবার ফিরে আসছে সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভুইয়া। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, দেন অনেকের কাছে এই বিষয়গুলো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ওনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে সেনাবাহিনীতে কোনো একটা পরিকল্পনা চলছে, কোনো একটা কুয়ের ঘটনা চলতেছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে? প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটা নিয়েও বেশ ধূম্রজালের সৃষ্টি হয়েছে। উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে, এবং সেনাবাহিনী সারা দেশে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গুরুত্বপূর্ণ যে স্থাপনা সেখানে তাদের টহল জোরদার করেছে। ইউনূস সরকার যে কারণে বৈধ নয়, ইউনূস সরকার যে মুহূর্তে পদত্যাগের আলোচনা হচ্ছে, টক অফ দ্য কান্ট্রি, টক অফ দ্য ওয়ার্ল্ড, সেই মুহূর্তে আসলে আবারও আলাপটি করতে হচ্ছে যে ইউনূস সরকারকে আসলে বৈধ কিনা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখানে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। 19 জন উপদেষ্টা উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য কিছু। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে বাংলাদেশের সম্মান, বাংলাদেশের ভাবমূর্তি সারা পৃথিবীতে ক্ষুণ্ণ হচ্ছে, এবং এর পেছনে একটা কুচক্রী মহল কাজ করছে। তাদের নাম এখন কেউ কেউ বলতে শুরু করেছেন, অনেকেই হয়তো প্রকাশ্যে বলছেন। নমস্কার, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর এই ভিডিওগুলো হতে চলেছে খুবই এই রাজনীতি পলিটিক্স নিয়ে বাংলাদেশের যে এখন বর্তমান ইতিহাস চলছে সেই তার উপরে ভিডিও ব্যাখ্যা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। আমি আশা করব আপনাদের কাছ থেকে যে ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এর ইঙ্গিত কোন দিকে করছে। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখে আপনারা কমেন্ট অবশ্যই করতে পারেন যে আসলে আওয়ামী লীগ আর আপনার যে বিএনপি পার্টি আছে প্লাস ছাত্র যে দল আছে সরকারের বিরুদ্ধে, বা এই সরকারের থাকা বা না থাকা কীরকম বর্তমান পলিটিক্স চলবে বা আমাদের বাংলাদেশে চলতে পারে। তো বিশেষ কিছু অংশ আপনাদের সামনে আমি রেখেছি। তো যে ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। তো চলুন বেশি না কথা বলে আপনাদের জন্য ভিডিওগুলো আমি রাখছি। চলুন ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আদেও বাংলাদেশের ভবিষ্যৎ কী, আর ভবিষ্যৎ কার হাতে, ভবিষ্যৎ কীরকম ভাব বাংলাদেশের আগামী দিনে যাবে। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওগুলো আপনারা ভালোভাবে বেশি স্কিপ না করে বেশি না টেনে ভিডিওগুলোকে পুরো দেখতে থাকুন আর ভিডিওগুলোকে বুঝতে থাকুন। এখন ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যু বা সার্বিক ইস্যুতে বরাবরই এখানে সামরিক বাহিনীকে আপনার অনেকটা দায়ী করার চেষ্টা চলছে। এনসিপি নেতাদের বক্তব্য, আরো বেশ কয়েকজন নেতার বক্তব্য আপনি দেখবেন ঘুরে ফিরে বলতেছে যে বিএনপি এবং সামরিক বাহিনী দায়ী, রাজনীতিবিদ এবং সামরিক বাহিনী দায়ী ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য। তো এরই মাঝখানে আবার আলোচনা উঠে আসছে যে 111 কে আবার ফিরে আসছে, আর এই বিষয়টাকে আরো বেশি মানুষের কাছে ধরেন ফোকাসেবল ইস্যু তৈরি করেছে যখন আমাদের সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভুইয়া তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, দেন অনেকের কাছে এই বিষয়গুলো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বলছেন 111 পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখছেন, এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না। তিনি আসলে কিসের বেসিসে কোন কথায় এই স্ট্যাটাসটা দিলেন? ওনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে সেনাবাহিনীতে কোনো একটা পরিকল্পনা চলছে, কোনো একটা কুয়ের ঘটনা চলতেছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে? তবে সেনাবাহিনী বারবার, আমি গতকালকে নিউজটা দিয়েছি, জাতির উদ্দেশ্যে আরেকটা ব্রিফিং দেওয়া হয়েছে, একটা স্ট্যাটাসও দেওয়া হয়েছে যে সেনাবাহিনীর নামে ভুয়া পেজ খুলে জাতিকে বিভ্রান্ত করা, তারপর হচ্ছে নানান ধরনের মিথ্যাচার করা হচ্ছে সেনাবাহিনীর নামে। এগুলা সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে না, এটা চক্র। তারা এই অপপ্রচারগুলো চালিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা জনমত তৈরি করার চেষ্টা করছে। এগুলো থেকে, এসব গুজব থেকে, বিভ্রান্তি থেকে দেশ এবং জাতিকে সাবধান থাকার কথা বলছেন। জেনারেল ওয়াকারুজ্জামানকে আমরা দীর্ঘ সময় যদি অবজারভেশন দেখি, ওনার কথাবার্তাগুলোতে মানে ক্ষমতা গ্রহণের ইচ্ছা, চেষ্টা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে ফিল হয় নাই। এখন আপনার পয়েন্ট অফ ভিউ, আপনি কি ভাবছেন? কারণ যদি এটা নেওয়ার চিন্তা করতেন, আমার মতে মাঝখানে যে সময়টা অনেক কিছু হয়তো করার সুযোগ ছিল, বাট তিনি সেটা করেন না। ইভেন তিনি আনটিল নাও ক্লিয়ারলি গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হওয়ার জন্য অপেক্ষা করছেন, যে একটা নির্বাচন হয়ে যাক, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক। কারণ ইন্টারিম তো আজীবনের জন্য আসে নাই, নির্দিষ্ট সময়ের জন্য আছে সংস্কার। তো সংস্কার কি হচ্ছে এই কথা রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু সেনাপ্রধান যখন বলছে, এখানে কিছু সমালোচনার ইস্যু তৈরি হয়েছে যে সেনাবাহিনীর আইনে হয়তো এমন কোনো রুলস আছে যে আপনি চাইলেই, আমরা যেমন আমজনতা যা খুশি তা বলতে পারি, সেনাপ্রধান, পুলিশ প্রধান অথবা নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান
তারা অনেক কিছু হিসাব নিকাশ করে বলতে হয়। তো সেই জায়গাতে তিনি যেই কথাগুলো বলেছেন, ওই যে কেউ বলছেন যে সামরিক যেই কিছু রুলস আছে ওনার যে জায়গা থেকে, যে উনি কি বলতে পারেন, কতটুকু বলতে পারেন, কারণ আমার কথায় কি আসে যায়, কিন্তু সেনাপ্রধানের একটা কথায় দেশে বহুত কিছু করতে পারে। সো এগুলা ইস্যু আছে অবশ্যই। তো ওরকম জায়গা থেকে ওনার এই বক্তব্যগুলোকে অনেকে ভাবছেন যে এটা মানে উনি ওনার জায়গার যে পদের যেই রুলসগুলো সেগুলোকে তিনি ভঙ্গ করেছেন। তবে তিনি কিন্তু বারবার বলছেন যে ক্ষমতা গ্রহণের ইচ্ছা নাই, তিনি সুন্দরভাবে একটা নির্বাচনের পর ওনারও রিটায়ারমেন্টের টাইম হয়ে আসছে, তো তিনিও সেখান থেকে অবসর চান। এখন দিন শেষে আমাদের সাবেক সেনাপ্রধান, এনসিপির নেতাকর্মীরা, আরো বেশ কয়েকটা রাজনৈতিক দলের বক্তব্যে, তবে বিএনপির কোনো বক্তব্যে আমরা এই স্পষ্টতা বা এই ধরনের মেসেজ ফিল করি নাই যে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে। বরঞ্চ সেনাবাহিনী বিএনপিকে একসাথে মিলাই ফেলতেছে এনসিপি। অনেকের ক্ষেত্রে বিভিন্ন নেতাদের বক্তব্য এরকমই মনে হচ্ছে। আবার এই ভারতের প্রেসক্রিপশনে সেনাবাহিনী চলতেছে, এগুলো আসলে আমার সেনাবাহিনীর জন্য আমি মনে করি এগুলো একটা লজ্জাজনক চাপ্টার তৈরি করার একটা অপচেষ্টা। বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের কথাই তো চলবে নিশ্চয়ই, অ্যান্ড ভেতরের খবর তো আমরা জানি না। এখন যারা জানান তারাই কতটুকু জানেন সেটাও মাঝে মাঝে চিন্তা হয় যে এত যদি হয় তাহলে মানে একটা রাষ্ট্র কেমনি চলতেছে তাইলে। আর 111 যে ইস্যুটা ছিল, যে বললাম না ভিডিওর প্রথমে, যে মানুষের মধ্যে নানান মুড সুইং হয়, 111 আরেকটা ফিরে আসুক, এটা বাংলাদেশের মানুষ কখনোই চায় না, আমিও চাই না। সারা দেশ জুড়ে একটা গুমট পরিবেশ। তারপরেও সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন একদিকে খুব জোরদার করা হয়েছে, সে বিষয়ে আমি পরে বলছি। তার আগে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটি নিয়েও বেশ ধূম্রজালের সৃষ্টি হয়েছে। হয়তো অনেকেই ধরে নিচ্ছি আমরা যে তিনি সহজে পদত্যাগ করবেন না, তারপরেও উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার একনেক বৈঠকের পরে উপদেষ্টাদের যে রুদ্ধদ্বার বৈঠক ছিল সেখানে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে বৈঠকে প্রধান উপদেষ্টা পদত্যাগ সম্পর্কে কোনো কথাবার্তা হয়েছে কিনা। তিনি যে কথাগুলো বললেন সেগুলো একটু ডিপ্লোম্যাটিক, যদিও বলেছেন যে না তিনি যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, অর্থাৎ প্রধান উপদেষ্টা এমন কোনো কথা বলেনি যে তিনি চলে যাবেন। তিনি অবশ্যই থাকছেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব, বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করছি। এই হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা। এবং অন্যান্য যে উপদেষ্টা তারাও যে কথাগুলো বললেন বা মুখে কেউ কেউ কুলু পেটে আছেন, সেখান থেকেও রহস্যের সৃষ্টি হচ্ছে, ঘনীভূত হচ্ছে। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু স্পষ্ট করে বললেন না যে কোনো আলোচনা হয়েছে কিনা, শুধু বললেন, তিনি বলেননি যে তিনি ছেড়ে যাবেন। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বেশ কর্তৃত্ব দেখানো যে ব্যক্তি, তিনি, তার কাছেও প্রশ্ন ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কিনা। তিনি বলছেন যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদের বৈঠকে। কী নিয়ে আলোচনা হয়েছে? সংস্কার নিয়ে কথা হয়েছে এবং কে কোন বিষয়ে কোথায় কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে। এই যে একটু আগে আমি বলছিলাম বেশ কর্তৃত্বের অধিকারী উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, তার হাবভাব গত 9 মাসে আমরা যা দেখেছি, কখনো কোনো মনে হয়েছে যে তিনি গভর্নমেন্ট লিড করছেন। যাই হোক, তিনি বলেছেন, তার মুখ থেকে বেরিয়েছে যে কে কোথায় কোন কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার, তিনি মুখে কুলু পেটেছিলেন সাংবাদিকদের প্রশ্ন জবাবে। তিনি বলেছেন যে আমি কিছু বলতে পারছি না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল প্রধান উপদেষ্টা তার পদত্যাগ করা বা না করা নিয়ে কিছু বলেছেন কিনা, অথবা উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা। আলী ইমাম মজুমদার তো তাও তো একটা লাইন উল্লেখ করেছেন যে আমি কিছু বলতে পারছি না, আর তারা দুজন কোনো কথাই বের করেননি। এখন বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। একটি বৈঠক ছিল, সেখানে যারা সচিব পর্যায়ে যারা ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব এবং সরকারি অন্যান্য কর্মকর্তা, তারা সবাই যখন একে একে বেরিয়ে গেলেন তখন রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হলো। এদিকে বিকাল 5টার পরে একটি বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। এই প্রথম এক্সাম্পল সৃষ্টি করা হলো সম্ভবত গত 9.5 মাসে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি। এর আগে আমরা কি দেখেছি, প্রেস উইং থেকে বিবৃতি প্রধান উপদেষ্টার। কখনো কখনো প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন মিস্টার শফিকুল আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তো যাই হোক, এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এসেছে। সেই বিবৃতিতে কি বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত যে 3 প্রধান দায়িত্ব, নির্বাচন, সংস্কার এবং বিচার, মানে আওয়ামী লীগের বিচার, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানান ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করা হয়েছে,
জনমনে সংশয় সন্দেহ সৃষ্টি করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশকে স্থিতিশীল রাখতে এই যে 3 প্রধান বিষয়, নির্বাচন, সংস্কার এবং বিচার, এগুলো এগিয়ে নিতে এবং স্বৈরাচারের আগমন চিরদিনের জন্য দেশে ঠেকাতে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে, এই ইত্যাদি বিবৃতিতে জানানো হয়েছে। তার মানে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি এটি সম্পর্কে ক্লিয়ার কোনো মেসেজ পাওয়া যাচ্ছে না। তবে রোববার সর্বদলীয় সভা আহ্বান করা হয়েছে, মানে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। এটি অবশ্যই একটা ইম্পর্টেন্ট, এবং ধারণা অনেকেই আমরা করছি যে তিনি হয়তো সহসায় পদত্যাগ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার অনেকের ধারণা যে তাকে যেতেই হবে, 10 দিন আগে হোক বা পরে হোক, সেটা অন্য বিষয়। তবে রোববারের বৈঠকটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ। যদি এই বৈঠকের মাধ্যমে, যেটি আশা করা হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল, যে ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে, বা তারিখ ঘোষণা করলেও নির্বাচনকে ডিসেম্বরকে সামনে রেখে একটা রোড ম্যাপ হয়তো আসবে, সেটি ধারণা অনেকেরই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে অনেক কিছু যে ঠান্ডা হয়ে এসেছে, অনেকের মাতবাড়ি, অনেকের হুঙ্কার হুঁশিয়ার, যে এক ধরনের মপতন্ত্র কোনো গোষ্ঠীর মধ্যে দেখা যাচ্ছিল, সেটিও ঠান্ডা হয়ে এসেছে। এবং সেনাবাহিনী, প্রথমে যেটা বলছিলাম, সারা দেশে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গুরুত্বপূর্ণ যে স্থাপনা, সেখানে তাদের টহল জোরদার করেছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে আসলে ফৌজদারি মামলা হবে। এদের বড় বড় নেতারা তাৎক্ষণিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার সাথে সাথে গ্রেফতার হয়ে যাবেন, এবং তারপর বাকি জীবনভর এদের আসলে কি ধরনের নির্যাতন, কি ধরনের মামলা হামলা, কি ধরনের পতন এদেরকে সামাল দিতে হবে, তা আসলে কেউই এখন নিশ্চিত করে বলতে পারছেন না। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে সবচেয়ে বিপদগ্রস্ত পেটোয়া বাহিনীর সদস্য হিসেবে তার এই ছাত্রনেতাদের ডেকে পাঠিয়ে বললেন যে তাকে ক্ষমতায় রাখার যে কোনোভাবে তারা যাতে ব্যবস্থা করে, একটা যাতে রাজনৈতিক ঐকমত্যের চেষ্টা করে, সেটা খুব স্বাভাবিক। কারণ দেখুন, আমি কেন এভাবে এই জুলাই আগস্ট আন্দোলনের নেতাদেরকে এখন পেটোয়া বাহিনীর নেতা বলছি। ডক্টর ইউনূস তার সরকারটা পরিচালনাই করেছেন এভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র, তার মানে মেধাবী ছাত্র, একটা খুবই সাধারণ পরিবার থেকে উঠে আসা হাসনাত আব্দুল্লাহ, তাকে বাংলাদেশের মবের রাজায় পরিণত করা হয়েছে গত 9 মাসে। ভীষণভাবে একটা দানবীয় চরিত্রে তাকে পরিণত করা হয়েছে, যিনি যে কোনো অফিসে গিয়ে ঢোকেন এবং ঢুকে এক্ষুনি করতে হবে, একেই এখন নামাতে হবে, একেই এখন বসাতে হবে। শুধু আগস্ট মাস থেকে প্রধান বিচারপতির বাড়ির সামনে সেটা শুরু করে সচিবালয়ে গিয়ে তা শেষ করেননি। এখন পর্যন্ত সারা দেশ জুড়ে তিনি আসলে এই কাজ অব্যাহত রেখেছেন। শেখ হাসিনার পতনের 6 মাস পর তার আহ্বানে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে হবে, এই হাসনাত আব্দুল্লাহর আহ্বানে 2 দিন 2 রাত ধরে বুলডোজার দিয়ে ভাঙা হয় 32 নম্বরের বাড়ি। এর আগে আগুন দেওয়া হয়, ভাঙচুর হয়। দেখুন, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, এই সবগুলো ফৌজদারি অপরাধ। হত্যা, খুন তো বটেই। তো কেন হাসনাত আব্দুল্লাহর কথা উল্লেখ করলাম? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, সাধারণ পরিবার থেকে প্রতিযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে যেই ছাত্রটি একটা ভালো সাবজেক্টে চান্স পেয়ে পড়ালেখা করছিল, সেই ছাত্রটাকে পেটোয়া বাহিনীর প্রধান করে ক্ষমতাকে আসলে সুসংহত করলো এই অন্তর্বর্তীকালীন সরকার। আর এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে তারকা হিসেবে জাতির সামনে প্রেজেন্ট করলো, উপস্থাপন করলো। বিদেশ থেকে উড়িয়ে আনা লুৎফে সিদ্দিকী, বিদেশ থেকে উড়িয়ে আনা আশিক চৌধুরী, ফায়েজ আহমেদ তায়েব কিংবা খলিলুর রহমান, যারা এলেন ত্রাতার ভূমিকায়, কিংবা আলী রিয়াজ, যারা এলেন বাংলাদেশের ত্রাতার ভূমিকায়, যেন বিদেশ থেকে প্রবীণদের উড়িয়ে না আনলে বাংলাদেশ পথচ্যুত হবে, যেন বিদেশ থেকে লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরী, ফায়েজ আহমেদ তায়েবদের মতো তরুণদেরকে উড়িয়ে না আনলে বাংলাদেশের তরুণদের মধ্য থেকে কোনো মেধাবী ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না যারা অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাহিদা মতো বাংলাদেশের পরিবর্তন সাধন করতে পারেন। তার মানে গত 9 মাসে আমরা দেখলাম তারকা হলেন, সুবিধাজনক পদে থাকলেন, দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারীর ক্ষমতায় যারা থাকলেন, তাদের প্রায় সকলের পাসপোর্ট আছে, তাদের প্রায় সকলের বিদেশি নাগরিকত্ব আছে। কাজেই তারা চাইলেই উড়াল দিতে পারবেন। এমনকি উপদেষ্টাদের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা বড় অংশের দ্বৈত নাগরিকত্ব আছে। কিন্তু রাস্তায় যারা প্রধান উপদেষ্টার ক্ষমতাকে সুসংহত করতে কাজ করলো, 9 মাস ধরে এমন একটা ভয়ের আবহ তৈরি করলো, যেই ভয়ের আবহের কারণে ডক্টর ইউনূস সরকারকে এই 5 বছর চাই, অনন্তকাল চাই, এমন সরকার, তুলনাবিহীন সরকার, এবং এই সরকার পড়ে গেলেই জানের ডর শুরু হবে। বিএনপি, এমনকি বিএনপি যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তাহলেও নাকি জুলাই আগস্টের আন্দোলন, বিপ্লব সব ব্যর্থ হয়ে যাবে, এবং ব্যর্থ হয়ে গেলেই নাকি হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদদের জীবন সংশয় হবে। এই বয়ানটি তৈরি হলো তার কারণ যেমন ইচ্ছা মববাজি চালিয়ে যেতে বলা হলো এই জুলাই আগস্টের আন্দোলনের নেতাদেরকে, যারা সারা বাংলাদেশের ভরসার কেন্দ্র হতে পারতেন। কেমন একটা বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে চায়, তার একটা প্রতিরূপ হতে পারতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্ররা। সেই ছাত্ররা পরিণত হলেন বাংলাদেশের বড় বড় ভিলেইনে। আসলে একদম সাদা বাংলা ভাষায় বললে আপনারা রাগ করলেও আমি বলতে বাধ্য যে তারা পরিণত হলেন বাংলাদেশের বেয়াদব ছেলেদের, বেয়াদব সন্তানদের এক অদ্ভুত চিরস্মরণীয়